হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমার বন্ধুদের মধ্যে প্রচুর করে শেয়ার করে দিও। আচ্ছা, তোমাদের প্রত্যেকের জন্য আজকের কিন্তু ভীষণ ভীষণ খুশির খবর যে আইনি জটিলতার মধ্যে দিয়ে ডব্লিউবিজেইর মেরিট লিস্ট প্রকাশ আটকে গিয়েছিল, যেখানে ডব্লিউবিসিএপি এর অ্যাডমিশন তাদের মেরিট লিস্ট প্রকাশ আটকে গিয়েছিল এবং সেই সঙ্গে এএনএম, জিএনএম, জেকা, জিলেট, জেক্সপো, জেনপাস সমস্ত কিছু আটকে ছিল। তাদের প্রত্যেকের জন্য আজকে কিন্তু একটা পরিতৃপ্তি বা প্রশান্তি ফিরে এলো, কারণ আজকে সুপ্রিম কোর্টে যে ওবিসি সংক্রান্ত মামলার হিয়ারিং ছিল বা শুনানি ছিল, সেখানে কিন্তু একটা ডিসিশান জানানো হলো। যদিও বা এটা ফাইনাল ডিসিশান নয়, এর ফাইনাল হিয়ারিং হবে আগামী মাসের 9ই সেপ্টেম্বর। তবুও আজকে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাইয়ের বেঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল ছিলেন, কল্যাণ ব্যানার্জি ছিলেন, প্রমুখ আরও অনেকে ছিলেন। তো তারা বারবার তুলে ধরেন যে যেটা 7ই আগস্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জাস্টিস কৌশিক চন্দ্র রায় যে রায় দিয়েছিলেন ওবিসি সংক্রান্ত, যে 7% সংরক্ষণ ধরেই কিন্তু 15 দিনের মধ্যে সমস্ত মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, সেই অর্ডারটাকেই মূলত আজকে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো বা সেটাকে স্থগিত করে দেওয়া হলো। পরিবর্তে 17% ধরে যে 140টা জনজাতির, যেখানে ওবিসি এ এবং ওবিসির বি ধরেই রাজ্য সরকার কিন্তু সমস্ত ক্ষেত্রে, সেটি ডব্লিউবিজেই হোক আর কলেজের মেরিট লিস্ট অ্যাডমিশন সমস্ত ক্ষেত্রে কিন্তু 17% সংরক্ষণ ধরেই রাজ্য কিন্তু তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে। এটা রাজ্যের একটা বড় জয় আজকে, এবং সেই সঙ্গে লক্ষাধিক শিক্ষার্থী, ছাত্রছাত্রী কিন্তু আজকে উপকৃত হলো, কারণ তারা যেভাবে ধৈর্যহারা হয়ে পড়ছিল, কতদিন যাবৎ তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে ভুগছিল। এবার তোমাদের জানিয়ে রাখি যে অলরেডি তোমার ডব্লিউবিজেইর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু তাদের র্যাঙ্ক কার্ড অর্থাৎ মেরিট লিস্ট রেজাল্ট আউট করে দিয়েছে। তোমরা এখনও যারা রেজাল্ট দেখোনি তোমরা অবশ্যই চেক করে নেবে, এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যারা র্যাঙ্ক করলে, যারা ভালো রেজাল্ট করলে তাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং সেই সঙ্গে যারা ব্যর্থ হলে তাদেরকে বলবো তোমরা এখনও চেষ্টা করো, পরবর্তী সময়ে তোমরা নিশ্চয়ই সাফল্য পাবে। তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখে নিও বা তোমাদের রেজাল্ট দেখে নিও। আর সেই সঙ্গে কলেজের যারা অ্যাডমিশন নেবে বা কলেজে ডব্লিউবিসিএপির যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করেছিল, তাদের মেরিট লিস্টের ব্যাপারে সেখানে আলোচনা করছি। দেখো, তোমাদের যারা কলেজে ভর্তি হচ্ছ তাদের বিকেল 4টের পর হচ্ছে বিকাশ ভবনের সূত্র থেকে যেটা খবর, যে মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে একসঙ্গে 60 লক্ষের মতো ছেলে হুড়মুড় করে ওয়েবসাইটে ঢুকছে, ফলত ওয়েবসাইট জ্যাম হয়ে গেছে, মানে এই সমস্যা হচ্ছে, ফলত কেউ এখনও সেইভাবে রেজাল্ট দেখতে পাচ্ছে না। তো একটু আস্তে আস্তে ওয়েট করো, অবশ্যই পেয়ে যাবে, তবে বেশি দেরি করো না। তার কারণ হচ্ছে তোমাদের 22 থেকে 25 তারিখ কিন্তু পেমেন্টের ডেট দিয়েছে। পেমেন্ট করতে হবে, যেই কলেজেই পাও না কেন, সেটা সেকেন্ড প্রেফারেন্স পাক, ফার্স্ট প্রেফারেন্স পাক, সবাইকে কিন্তু 22 থেকে 25 তারিখের মধ্যে পেমেন্ট করে ফেলতে হবে। এবার ওখানে পেমেন্ট কীভাবে করবে, ওখানে দেখো তোমাদের হচ্ছে যখনই তোমরা ডব্লিউবিসিএপি এর তোমরা ওয়েবসাইটে ঢুকবে, সেখানে ড্যাশবোর্ডে গিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা যখন পেমেন্ট করবে, দেখবে ওখানে অটো আপগ্রেডেশন একটা অপশান আসবে, সেটা অবশ্যই অটো আপগ্রেডেশনে তোমরা কিন্তু ক্লিক করবে, কারণ অটো আপগ্রেডেশন না করলে তোমরা কিন্তু পরবর্তী সময়ে যখন সেকেন্ড কাউন্সেলিং হবে, তখন কিন্তু তোমরা যদি এখন সেকেন্ড প্রেফারেন্স বা থার্ড প্রেফারেন্স সেন্টার পাও বা কলেজ পাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর ফার্স্ট প্রেফারেন্স কলেজের দিকে তোমরা যেতে পারবে না। তাহলে তোমাদেরকে অটো আপগ্রেডেশন করে রাখতে হবে, ফলে যখন অটো আপগ্রেডেশনের রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু তুমি সেখানে তোমার ফার্স্ট প্রেফারেন্সের দিকে যেতে পারবে। এখন তুমি যেই প্রেফারেন্সেই পাও না কেন, সেই প্রেফারেন্সটা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করে নিতে হবে। আর যারা তাদের ফার্স্ট প্রেফারেন্স কলেজে পেয়ে গেল, তাদের জন্য তো খুশির খবর, কিন্তু পরে যদি তারা মনে করে যে আমি অন্য একটা কলেজে আবার যেতে চাই, তখন কিন্তু মপ আপ তোমরা করতে পারবে। সেটা কিন্তু একটু পরে হবে, তার মানে সেটা 10ই সেপ্টেম্বর থেকে তোমার 13ই সেপ্টেম্বরের মধ্যে সেই তারিখটা দেওয়া হয়েছে। এবার মপ আপ কারা করতে পারবে? মপ আপ তারাই করতে পারবে যারা এখনও অ্যাপ্লিকেশান করেনি, যারা হয়তো ফার্স্ট প্রেফারেন্স পেয়েছিল কিন্তু অন্য জায়গায় যেতে চাইছে, তারা পারবে, ঠিক আছে? আর যারা বললাম তো, যে যারা এখনও অ্যাপ্লিকেশান করেনি তারা পারবে। আর এখানে অটো আপগ্রেডেশনটা যারা সেকেন্ড বা থার্ড চয়েস পেলেও তারা ফার্স্ট প্রেফারেন্সের দিকে যেতে চাইলো, সেটা কিন্তু তারা পাবে। তার কিন্তু এটার অটো আপগ্রেডেশনটা কিন্তু 31 আগস্ট থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অটো আপগ্রেডেশনটা প্রকাশিত হবে বা অটো আপগ্রেডেশনের ব্যাপারটা থাকছে।
তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইলাম। পরিষ্কার করে বললাম যে তোমাদের বিকেল 4টের পর থেকে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এখন তোমরা হয়তো একটু সবাই সার্ভারে ঢুকেছে, তোমরা এখন পাচ্ছ না, কিন্তু তোমরা অবশ্যই পেমেন্টটা তোমাদেরকে এই 22 থেকে 25 তারিখের মধ্যে করতে হবে। তারপর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেট দিয়ে দিয়েছে। ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 23শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট এবং 27শে আগস্ট। তোমরা যে প্রেফারেন্স কলেজটা বা সিটটা এখন পাচ্ছ সেখানে গিয়ে ভর্তি হয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিতে হচ্ছে এবং তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট ক্লাস হচ্ছে 29শে আগস্ট, এটা মনে রেখো। এবার তোমাদের যখন অটো আপগ্রেডেশন তোমরা এখানে অটোমেটিক করছো, ফলে তো অটো আপগ্রেডেশনের যখন রেজাল্টটা প্রকাশিত হবে 31 থেকে 3 তারিখের মধ্যে, সেখানে কিন্তু তোমরা তখন ফার্স্ট চয়েস বা ফার্স্ট প্রেফারেন্সের দিকে তোমরা যেতে পারবে, বা তোমরা যদি করে রাখো তাহলে ফার্স্ট প্রেফারেন্স পেলেও পেতে পারবে, ঠিক আছে। আর মপ আপের কথা যেটা বললাম, মপ আপ হচ্ছে যারা যে সমস্ত সিটগুলো হয়তো কলেজের কিছু সিট ফাঁকা থাকবে আরে সেইগুলোতে যারা এখনও অ্যাপ্লিকেশন করেনি তারা করতে পারবে। সেটা 10 থেকে 13ই সেপ্টেম্বরের তারিখ থাকছে। এবং সেই সঙ্গে যারা হয়তো ফার্স্ট প্রেফারেন্স পেয়েছে বা একটা কলেজ থেকে অন্য কলেজে চেঞ্জ করতে চাইছো, যদি কলেজে যে সমস্ত কলেজগুলোর সিট ফাঁকা থাকবে সেইগুলো কিন্তু সেই সময় পরিবর্তন করা যাবে বা সেই পরিবর্তন করার অপশান পাবে। তাহলে প্রত্যেকের জন্য খুব খবর এবং খুব ভালো খবর, এবং পাশাপাশি এএনএম, জিএনএম, জিলেট, জেকা, জেক্সপো, জেনপাস সবার জন্য আস্তে আস্তে কিন্তু এই 17% সংরক্ষণের ভিত্তিতেই সমস্ত কিছু হতে চলেছে। কারণ সুপ্রিম কোর্ট একদম ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে এবং তারা হতবাক হয়েছেন ডক্টর বি.আর. গাভাই, যে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও রাজ্যের কলকাতা হাইকোর্ট কীভাবে তারা নিজস্ব এইভাবে ডিসিশান দিতে পারে বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এটা নিয়ে রীতিমতো তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব আশ্চর্য হয়েছেন এবং সেটার সাপেক্ষেই আজকে রায় আসলো। তবুও পরবর্তী এই রায়ের চূড়ান্ত যেটা হিয়ারিং, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো 9 সেপ্টেম্বর। বেশ, আজকের খবর এইটুকুই। সবাই ভালো থেকো, সবাই কিন্তু একটা পরিতৃপ্তি পেলে, এইটা বলেই সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।